শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 6:30। আজকে উঠেছি 6টার সময়। উঠে কিন্তু ঘরের ভেতরে কাজকর্ম সারতে নিতে বাইরে আস্তে আস্তে 6:30 বেজে গেল। তো ওই দিক দিয়ে প্রথমে তো বাড়ির প্রথম দুয়ারের যে মারুলিটা থাকে সেটা দিয়ে দিলাম। তারপর আমাদের উঠানের মাঝ বরাবর যে মারুলিটা দিই সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এরপরই উঠানটাকে ঝাঁট দিতে চলে এসেছি। আর আজকে জানো তো সকালে উঠেছি 6টার সময়, তখন না অতটাও কুয়াশা ছিল না। তবে যতটা বেলা হচ্ছে ততটাই যেন মনে হচ্ছে কুয়াশাটা অনেকটাই পড়ছে। আমি সবার প্রথমে কিন্তু বাড়ির সামনেকার উঠানটা ঝাঁট দিয়ে দিলাম, তারপরে এই যে রাস্তার দিকে উঠানটা ঝাঁট দিচ্ছি। আমাদের এখানে সকলেই প্রায় ঘুমাচ্ছে, হয়তো হাতে গুনে দু একজন ঘুমের থেকে উঠেছে। তবে কি বলতো, যত ঠান্ডায় পড়ুক না কেন আমার মাথার উপরে থাকে বাসি সংসারের সমস্ত কাজগুলো সারতে হবে। সেই জন্যই যতটা পারি সকাল সকাল ঘুমের থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর এই দেখো, একদম আমাদের বাড়ির পেছন দিক কিন্তু আমাদের রাস্তাটা এইদিকেই। তো এইদিকে কিন্তু ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর জানো, এই লম্বা বরাবর যে বাঁশটা দেখতে পাচ্ছ, এটা কি কারণে আছে জানো? আমাদের এই মাটির ঘরের দেয়ালটা না ভেঙে পড়ে যাচ্ছে, তাই আর কি এই বাঁশটা দিয়ে ঠেকনা দেওয়া আছে জানো। জানো তো, যখন রাত্রি 10টা থেকে 11টার মধ্যে এই রাস্তায় না শিয়াল আসে, তখন তো ভীষণ ভয় করে। তবে সকালবেলা যখন কাজকর্মগুলো করি কখনো কিন্তু কোনোদিন চোখে পড়েনি। তবে অত রাতে চোখে পড়েনি বলতে ঘর থেকে জানলা খুলে কোনো এক সময় কিন্তু দেখেছি। তারপরেও শিয়াল আসলে জানো তো আওয়াজ করে ভীষণ, কান্না করে। তখন কিন্তু বোঝা যায় যে এই রাস্তাগুলো দিয়ে শিয়াল ঘোরাফেরা করছে। যাই হোক, ওই দিক দিয়ে আমার ঝাড়টা মোটামুটি দেওয়া হলো। আর এইদিকে চলে এসেছি কাল রাতে যে সমস্ত বাসি বাসন ছিল সেগুলোকে মাজা ধোয়া করতে। এরই মধ্যে সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। দেখেছো, ক্যামেরা দিয়ে বোঝা যাচ্ছে ওই যে মাঠটা কিচ্ছু দেখা যাচ্ছে না। মাঠটা পুরোটাই কুয়াশায় ভরে গেছে। আর সকাল সকাল উঠে দেখবে কাজকর্ম করে নেওয়ার পর যদি এরকম করে কুয়াশা পড়ে না, তখন যেন ঠান্ডাটাও অত্যাধিক লাগে। তবে আমাদের কুয়োর জল যেন পুরো কি বলবো, স্বাভাবিক টেম্পারেচার, যেরকম ধরো এই শীতকালের সময় গরম থাকে আর গ্রীষ্মকালে এই কুয়োর জল কিন্তু ততটাই ঠান্ডা থাকে। সব থেকে শান্তি যেন তো এই প্রাকৃতি আমাদের দেয়। মাটির ঘরটাও সেম। তোমার গরমকালে এত শীত করে, কেউ কেউ তো আমরা বলে বসি গরিবের এসি রুম। সত্যি কথা বলতে প্রকৃতিই আমাদের পারে সুখ শান্তি দিতে। যাই হোক, গল্প করতে করতে দেখো এদিক দিয়ে কিন্তু আমি এই যে কড়াইয়ে আর হাঁড়িতে সার্ফ ছাইটা বুলিয়ে রেখে দিচ্ছি। এতে করে আমার রান্নার পর কালিটা তুলতে অনেকটাই সুবিধা হবে। আর হাঁড়িটার মধ্যে সবার প্রথমে সার্ফ ছাইটা বোলালাম। কড়াইটিতে কালকে রাতের বেলা চিকেন পকোড়া করেছিলাম, তো সেই কারণে জানো তো কড়াইটা আর মাজা হয়নি রাতে। তো আজকে ভেবেছিলাম একেবারে এই তোমার সকালবেলা মাজা ধোয়া করে কিন্তু সার্ফ ছাইটা বুলিয়ে দেবো। এরই মধ্যে সকালের সমস্ত কাজকর্ম কিন্তু মোটামুটি করে সারা হয়ে গেছে। আর এই দেখো এদিকে চলে এসেছি, জামা কাপড়গুলো কিছুটা কাচাকুচি করেছি। সেই জামা কাপড়গুলোকে একটু তারের মধ্যে মেলে দিতে। তার বলতে এই যে এই দড়িটা টাঙানো আছে, এই দড়ির মধ্যেই কিন্তু আমরা এইদিকে জামা কাপড়গুলো মেলি। তবে এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। এখনও কিন্তু সূর্যি মামার কোনো রকমভাবে কোনো দেখা সাক্ষাৎ নাই। ভীষণ ভয়ও লাগছে যে আজকে কি সূর্যি মামা উঠবে না। না উঠলে কাচাকুচিগুলো করলাম কিভাবে শুকোবো। টোটোর বেশ কটা জামা প্যান্ট আছে আজ শুকনো মতো, কালকে একটু বেলায় কাচা হয়েছিল ভিজে, সেগুলোই বা কি করে শুকাবো চিন্তা হচ্ছিল জানো। তবে চিন্তা করতে করতে একটু বেলা যখন হলো, এখন 8টা বাজে, তো ওই 9টার দিকে বেশ রোদ্দুর ঝাঁকিয়ে উঠলো। তখন কিন্তু মনের দিক থেকে অনেকটাই শান্তি পেলাম যে না, জামা কাপড়গুলো আর শুকোতে পারবো। এদিক দিয়ে এই যে জানলাটির মধ্যে ঝাঁপ ফেলা ছিল সেই ঝাঁপটি এখন তুলে দিচ্ছি।
জানো তো বন্ধুরা, আজকে সকালে কাজ করছি ঠিকই নিজের মনে, তবুও কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক দিচ্ছে। কি চিন্তা জানো? কাল ডোডোর পাপা সেরকমভাবে কাজকর্ম কিছুই হয়নি, তবে আজকেই সকালে কিস্তি আসছে, মানে ওই ধরো 11টা 12টা নাগাদ। তো সেই কিস্তির টাকায় কিভাবে চালাবো, কিভাবে আজকে সংসারটা চালাবো, সেই চিন্তায় কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে তারপর বেলা হতে হতে দেখি ঘরে কিছুটা সবজি ছিল, শ্বশুরমশাইকেও বললাম ছাদ থেকে কিছুটা মতো সিম পেড়ে আনতে, উনি কিন্তু পেড়ে এনেছে দেখো। আর আমি সেই ফাঁকে চলে গেলাম মাঠে, মাঠ থেকে কিছুটা মতো এই যে তোমার সর্ষে পাতাগুলো ছিল সেগুলো তুলে এনেছি। আজকে সর্ষে পাতা বাটা করব। আর ওই যে ফুলকপির ডাঁটা আছে, সেই ফুলকপির ডাঁটাগুলোকে একটু আলু দিয়ে বেগুন দিয়ে আর সিম দিয়ে চচ্চড়ি করব। আর ওদিক দিয়ে দেখলাম দুটো মতো তোমার বেগুন ছিল, তবে ওই দুটো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করলাম আর এই শাকটি বাটা করলাম। এই শাক বাটা হলে আমার শ্বশুরমশাই, ডোডোর বাবা এরা ভীষণ পছন্দ করে। এনারা না এই শাক দিয়েই যেন গরম গরম এক থালা ভাত খেয়ে নেয়। তবে জানো তো, আমার সংসারে অনেক অভাব অনাটন আছে, তবুও কিন্তু আমি আমার সংসারটাকে আমার ভালোবাসা পরিশ্রম দিয়ে প্রতি মুহূর্তে সুখে শান্তিতে রাখার চেষ্টা করি। জানো তো, ডোডোর পাপা সেরকম যে অনেক ইনকাম তা কিন্তু নয়, তবে যেটুকু ইনকাম করে সেটুকু ইনকাম দিয়ে আমাদের মোটামুটি করে চলে যায়। তবে জানো, বাড়তি খরচগুলো মেটাতে প্রচুরই কষ্ট হয়। তো সেই জন্যই যেন সংসারে অভাব ঘাটতি এগুলো কিন্তু চলেই আসে। তো সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কোনো সময় বসে থাকি না, সব সময় নিজের খারাপ দিকটাকে ফেলে দিয়ে ভালো দিকটাকে নিয়ে বাঁচার চেষ্টা করি। তার জন্যই জানো তো হয়তো সংসারটাকে এতটা সুখে রাখতে পেরেছি। প্রত্যেক দিনই যে মাছ ভাত মাংস ভাত খেতে হবে তা কিন্তু কোথাও লেখা নাই। তাই জানো তো, বাড়ির সকলে মিলেই আমরা সমস্ত সময় একটু হলেও নিরামিষ খাওয়ার চেষ্টা করি। জানো তো, ডোডো ছোট, তবে আমার শাশুড়ি মা দু এক সময় বলে তোমরা নিরামিষ খাও বলে ছেলেটাকে খাও। এই সমস্ত অনেক কথা শুনতে হয়, তবে আমরা দুটো মানুষ জানি এই সংসারটার পেছনে আমরা দুজন মিলে কত পরিশ্রম করছি। আমি ঘরে সারাদিন খেটে যাই, ও কিন্তু বাইরে। তবু এই সংসারটাকে একটু সুখের মুখ দেখাতে চায়। জানো তো, ও ডোডোকে চাইলেই এক পিস মাছ এনে অন্তত দিতে পারি দোকান থেকে বা বাজার থেকে। তবে কি বলো তো, কখনোই না ওকে বিলাসিতা জিনিসটা শেখায় না, অভাবটা দেখেই বড় হোক, দেখবে অভাবের সংসারে ছেলেমেয়েরা ভালো মানুষ হয়। তবে হ্যাঁ, বড়লোক ঘরের ছেলেমেয়েরা ভালো মানুষ হয় না সেটা কিন্তু কখনোই না। সমস্ত কিছুই নির্ভর করে বাবা মায়ের ওপর। বাবা মারা যদি তার সন্তানকে নিজের মতো করে মানুষ করে তাহলে দেখবে সে কিন্তু বেশ একটা অন্যরকমই হয়। তো জানো তো, ওকে আমাদের সাথে ওই নিরামিষই খাওয়ার চেষ্টা করায়। কেন জানো তো? কারণ ও ছোট আছে, ওকে মাছ দিচ্ছি, আমাদেরও ভাল লাগছে। তবে যখন বড় হবে তখন ও কিন্তু ওর নিজের স্বার্থটাই বুঝতে শিখবে, অন্যকে দিয়ে খেতে শিখবে না। সেই জন্য ওর পাতের খাবার আমাদের পাতের খাবার সব সময় আমরা একই রাখার চেষ্টা করি। গল্প করতে করতে এদিক দিয়ে আমার তরকারিগুলো হয়ে গেল, আর এদিক দিয়ে ভাতটা আগে করে রেখেছিলাম, সেই ভাতটাই কিন্তু হাঁড়ির মধ্যে থেকে সসপ্যানে তুলে রেখে দিচ্ছি। চলো ভাতটা তুলতে তুলতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, পিউ ঠিক বলেছো, আমারও পিকনিক করতে ভাল লাগে না। আমিও মনে করি পিকনিক করার থেকে কোথাও ঘুরতে যাওয়া অনেক ভালো। ছাড়া আমি মাংস খাই না, অনেক অসুবিধা হবে। হ্যাঁ গো, সত্যি কথায় আমারও মন বলে কোথাও পিকনিক করে খাওয়ার থেকে কোথাও একটু বেরিয়ে আসলে বেশ স্মৃতিটা একটু বেশি করেই মনে থাকে। অমুক জায়গায় অমুক তারিখে গিয়ে ঘুরে এসেছিলাম, এটা কিন্তু ভীষণভাবে মনে পড়ে। তাই আমার সব সময় মনে হয় যে কোথাও ঘুরতে যাব, খাওয়া দাওয়া তো থেকেই থাকে, ঘোরাটা কিন্তু প্রত্যেক দিন থাকে না। যাই হোক, দিদিভাই মাংস খাও না, তাহলে কি খাও তুমি? সেটা কিন্তু অবশ্যই আমাকে বলো। এই দেখো, ডোডোকে পড়তে বসিয়েছিলাম, ও তো পড়তে বসতে বসতে ঘুমিয়ে গেল। আর সেই ফাঁকে দেখছি বইটা খুলে যাচ্ছে পাতাগুলো, তাই একটু সেলাই করে দিলাম। আবারও জানো তো, নিজের ছোটোবেলার স্মৃতির দিনগুলোতে এরকম করেই ফিরে পাওয়ার চেষ্টা করি।